নেপালের সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার কাছে মনে হয়েছে যে প্যারাগ্লাইডিং। আপনি প্যারাশুটে করে উঠতেছেন আকাশে, মানে ফ্লাই করতেছেন, আর একজন পাইলট আছে, বাট এটা কোনো ইঞ্জিন চালিত কোনো কিছু না। একটা প্যারাশুটে করে একটা মানুষ এটাকে কন্ট্রোল করতেছে। এটা উঠার আগে খুব বেশি ভয় লাগছে, বাট উঠার পরে জাস্ট ফিলিংসটা বোঝাইতে পারবো না। সো ফিলিংসটা দেখার জন্য এবং কীভাবে কী করতে হবেন, কত টাকা নিচ্ছেন, সব কিছুর জন্য ফুল ভিডিওটা দেখবেন। তো আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি আগের দিনই। পরে আমাদেরকে সকাল যেদিন 11টা 2টা শিফট থাকে, সো একটা শিফটে হচ্ছে আমরা বুকিং করছি, ওই শিফটে আমাদেরকে গাড়ি চলে আসছে নেওয়ার জন্য আমাদের একদম হোটেলের সামনে, কারণ আমরা হোটেলের ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে আরেকটা মেইন যেই এজেন্সিটা ওদের কাছে, মানে মেইন যারা অ্যারেঞ্জ করে জিনিসটা ওদের কাছে। আর আমরা যেখানে বুকিং দিয়েছিলাম ওইটা একটা ভায়া মাধ্যমে আমাদের হোটেলের নিয়ারেস্ট একটা জায়গায় দিয়েছিলাম। সো ওরা এখন আমাদেরকে যেখানে নিয়ে যাবে এটা হচ্ছে ওদের অফিস, মানে যেখানে মূলত প্যারাগ্লাইডিং বা পাইলট বা ইনস্ট্রুমেন্ট সব যেখানে আছে, প্যারাশুট, সো ওখানে নিয়ে যাবে। এবং ওখানে আরও যারা যারা আছে পোখারাতে, এটা হচ্ছে পোখারা সিটি, পোখারাতে আরও যারা যারা আছে প্যারাগ্লাইডিং করবে আমাদের সাথে, তারা সবাই একই জায়গায় আসবে, পরে কয়েকটা গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা চলে আসছি এখন। এখানে হচ্ছে কয়েকটা প্রসিডিউর আছে, এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, তো আমাদের টাকা আগে দিয়ে দেওয়া লাগছে। এখানে ওজন মাপবে, আপনাদের ওজন ঠিক আছে কি না, কারণ 100-এর উপরে গেলে আপনাকে আরও 200 রুপি বেশি দিতে হবে, 2000 রুপি বেশি দিতে হবে, যেটা আমার লাগছিল। সো আমি একটু চালাকি করার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু পারি নাই। আমার ফ্রেন্ড ওর মোটামুটি ঠিক আছে, একটা সাইন নিয়েছে, ওজন মেপে একটা সাইন নিয়ে নিয়েছে। এরপরে আমি যখন ওজন মাপতে গেছি আমার তো 100 ওভার, বাট পরে আমরা একটু চালাকি করতে গেছি, আমি কম লিখছিলাম, বাট ওরা ধরে ফেলছে আর কি। এটার জন্য একটু মানে টাকা বেশি নিছে, এটার জন্য একটু সময় লেগে গেছে, সবার দেরি হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমাকে ক্যামেরা ইউজ করতে দিবে না বলছে ওরা। তো পরে জিজ্ঞেস করছিলাম কেন, বলছে যে আপনি ক্যামেরা আমাদেরটা নিতে হবে, মানে ওদের ক্যামেরা। আমি একটু ডিটেলস বলি, আমাদের প্যারাগ্লাইডিংয়ে লাগছে হচ্ছে দামাদামি করে অনেক একদম লাস্ট পর্যায়ে 3000 টাকা, কিন্তু ওদের যেই ক্যামেরার গোপ্রোর ভিডিও এবং ফটো নিতে গেলে, মানে ওই ফটো যদি আমি নিই, মানে যদি ভিডিও করি, তাহলে আমাকে আরও 1500 টাকা, মানে 4500 টাকা দিতে হবে। তা আমি বলছি আমার ক্যামেরা আছে, আমি ব্লগ করি, আমার নিজস্ব ক্যামেরা আছে, আমি ওটা নিয়ে উঠাবো। তো ওরা ওনাকে বিভিন্নভাবে ডিসকারেজ করছে, বা বলছে নেওয়া যাবে না, আবার বলছে ফেলে দিলে পড়ে গেলে সেটা রিস্ক আপনাকে নিতে হবে, এগুলো অনেক কিছু বুঝায়। পরে একটা বাকবিতঙ্গ হয়েছে আর কি, মানে ঝগড়াঝাটির মতো হয়ে গেছে। পরে লাস্ট একটা পর্যায়ে বলতেছে যে আপনি ঠিক আছে ক্যামেরা নিতে পারবেন, আপনি 2000 টাকা এক্সট্রা দিতে হবে, রুপি 2000 রুপি। সো এটা হচ্ছে আমার ওভারওয়েটের জন্য। তো পরে কী করবো চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে, এখন এই মুহূর্তে এসে তো আর এখন না করার এটা আসলে উচিত হবে না। তো পরে করলাম। আর পরে আমাকে পারমিশন দিচ্ছে যে ঠিক আছে আপনার ক্যামেরা নিতে পারবেন। মানে আমার লাগছে তাহলে 3000, আর ওদিক দিয়ে হচ্ছে 2000, মানে 5000। আর আমার ফ্রেন্ডের লাগছে 4500, কারণ ও হচ্ছে 3000 টাকা ওর ফ্লাইং চার্জ, আর 1500 টাকা হচ্ছে ওর ক্যামেরা ভিডিও বা প্লাস ফটো চার্জ। সো এই হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের দিকে, মানে এটা হচ্ছে একদম পাহাড়ের অনেক উপরে। সো পাহাড়ের উপরে উঠে ওখান থেকে হচ্ছে মানে জাম্প করবে, রান করে তখন জাম্প করবে। সো সঙ্গে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে, এটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। তো যারা ভাবতেছেন যে কিভাবে প্যারাগ্লাইডিং করা যায়, মানে আমরা হয়তো এটা দেখে ভাববেন যে হ্যাঁ আচ্ছা যে ফাইনাল ডেস্টিনেশন যেখানে, ওখানে গেলে হয়তো বা প্যারাগ্লাইডিং বা পাইলটদেরকে পাবেন, বা ওখানে কোনো এজেন্সি পাবেন। সো এটা আসলে ওরকম না, ওখানে এজেন্সি পাবেন কি না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা বলা যাচ্ছে না। কারণ ওখানে হচ্ছে পাইলটটা সাধারণত থাকে না, পাইলটটা হচ্ছে পোখারা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওখানে গাড়ি নিয়ে যেয়ে ফ্লাই করে প্যারাশুট গুছে আবার চলে আসে ব্যাক। তো ওখানে থাকতে পারে, বাট আপনার পোখারা থেকে ওখানে যাওয়ার যে কস্টিংটা, এটা শুধু খরচ হবে। কারণ আমাদের যে এজেন্সি, ওনারা আমাদেরকে নিয়ে গেছে এবং সাথে সাথে আমাদেরকে আবার ফ্লাইট শেষ করে, মানে প্যারাগ্লাইডিং শেষ করে আবার আমাদেরকে গাড়িতে করে একদম এজেন্সির সামনে, মানে আমাদের হোটেলের কাছাকাছি নামিয়ে দিয়ে গেছে। সো আরেকটা কথা হচ্ছে, এইখানে যেই আমাদের যেই ডেস্টিনেশনটা যাওয়ার জন্য, মানে পাহাড়ের উপর থেকে যেহেতু ফ্লাই করতে হয়, সো পাহাড়ের উপর উঠতে হয়। সো এই পথটাও হচ্ছে অনেকটা বান্দরবনের মতো আমাদের বাংলাদেশের। সো এইটাও অনেক এনজয় করার মতো একটা জায়গা, যার দুই পাশে অনেক বড় বড় পাহাড় এবং উঁচু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এটাও মানে এনজয় করা যায়। যারা আসলে এই ধরনের রাস্তার সাথে অভ্যস্ত না, তারা আসলে অবশ্যই এনজয় করবেন।
We'll fly together. Oh, we What's are your name? Tanim. Yes. I think we are heavy. Yeah. What Okay. to do now, man? No problem. No problem. No, I'm okay with you. যেখান থেকে ফ্লাই করব আমরা সেখানে আসলাম। Will pull you back, but you need to pull it forward, okay? Okay. Yeah, try to pull it forward. সো এখানে আমাকে প্র্যাকটিস করতে বলতেছিল যে মানে প্যারাশুটটা যখন বাতাসে টান দিবে তখন আমাকে জোরে মানে বলবে রানিং তো আমি রান করব। সো উনি আমাকে পিছন দিয়ে টেনে বলতেছিল যে রান মানে ওনার কথা মতো এবং বাতাসের ফ্লোটা আমি যাতে টেনে নিতে পারতেছি কিনা এটার জন্য, কারণ উনি একা টানতে পারবে না, কারণ প্যারাশুট অনেক সময় অনেক জোরে টান দেয়। সো এটা মানে দুইজন মিলে হেল্প করলে জিনিসটা সহজ হয় এই জন্য। তো এখান থেকে যারা ফ্লাই করবে, যেখানে সবাই রেডি হচ্ছে, প্রত্যেকটা এখানে ম্যাক্সিমাম অর্ধেক হচ্ছে ট্যুরিস্ট, অর্ধেক হচ্ছে পাইলট। সো আমার পাইলট হচ্ছে উনি আমাকে সাহস দিতেছে মোটামুটি, মানে উনি নিজেকেও সাহস দিতেছে, আমাকেও সাহস দিতেছে, যদিও ওনারা প্রতিদিনই করে। সো ওনাদের জন্য এটা ব্যাপার না, প্রতিদিন 2 বার করে ফ্লাই করে, বা এর বেশি যদি চান্স পায় এর বেশিও করে। मैडम जी डरने वाली बात नहीं है, अगर ऊपर उठे भी ऐसे ही डर लगेगा, पायलट को बोलना 2 मिनट में नीचे उतार दो। वही बोल रहा हूँ, हाइट फोबिया हो रहा है ना, पर ऊपर जाने के बाद फ्रेश हवा मिलेगा आपको। नहीं, अगर आप पहले ही गिव अप करें, आप तो उड़े भी नहीं हैं अभी, ट्राई तो कीजिए ना एक बार। তো এখানে একজন ইন্ডিয়ান মহিলা, ওনার ফ্যামিলির
ওনার ছেলে মেয়ে ওনার হাজব্যান্ড সবাই ফ্লাই করতে রাজি হয়েছে, বাট উনি ফ্লাই করতে টোটালি রাজি হইতেছে না। সো উনি অনেক ভয় পাইতেছে, ওনাকে পুরো প্রিপেয়ার্ড করেও ফ্লাই করার সময় উনি মানে কান্নাকাটি করতেছিল, উনি ভয় পাচ্তেছিল। সো আমার পাইলট আমাকে বলতেছিল যে তুমি ওর ভিডিও করো, ফেসবুকে আপলোড দিলে ভাইরাল হয়ে যাবে, এটা তুমিও পপুলার হয়ে যাবে, বুঝছেন? তো এগুলা বলতেছিল। সো যাক, এখানে জাস্ট ওনার কথোপকথন, ওনাকে সাহস দেওয়ার চেষ্টা করতেছে আমার পাইলটটা খুবই ভালো প্রথম দিক দিয়ে, যদিও ওনাদের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। এই যে বড় ব্যাগগুলোতে হচ্ছে প্যারাশুট আছে, দুইটা প্যারাশুট হচ্ছে মেইনলি, দুইটা প্যারাশুট, একটা রিজার্ভ আর একটা হচ্ছে থাকে যেটা ফ্লাই করে। আর এইটার হচ্ছে ব্যাগটার আর একটা কারণ হচ্ছে সিটিং পজিশনের জন্য, মানে বসার জন্য হচ্ছে ব্যাগটা এত বড় থাকে। ফ্লাই যখন করবে বাতাসে আমি জাস্ট সিট যাতে বসতে যেতে পারি, সো এটার জন্য। এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলের মতো আসলে কোনো সিরিয়াল নাই, লিপিবদ্ধ নাই, মানে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলার নাই যে কন্ট্রোল করবে, বাট সবার সিরিয়াল অনুসারে একজন চলে যাওয়ার পর আরেকজন ফ্লাই করতেছিল। আর এখানে কিছু ছেলে পেলে থাকে, ওরা হচ্ছে প্যারাশুট খুলে এভাবে মেলে দেয়, সো মানে তাহলে হেল্প হয়। এই প্যারাশুটটা আসলে কাঁধে করে নিয়ে আসতে হয় এই পাহাড়ের পর্যন্ত, গাড়িতে আসার পরে আবার কাঁধে পরে নিয়ে আসতে হয়, এবং নেমে এটা ওখানে গোছানোর জন্য কিছু ছেলেপেলে আছে যেখানে নামবো সেটার জন্য, মানে এটা দিকে হয়তো বা অল্প কিছু পরিমাণ টাকা দিয়ে দেয়। তো মোটামুটি আমরা উনি হচ্ছে পজিশন খুঁজতেছে, উনি প্যারাশুট নিয়ে, আমার পাইলট প্যারাশুট নিয়ে জায়গা খুঁজতেছে, জায়গা পাচ্ছিল না, কারণ একজনের পর একজন ফ্লাই করতেছে। আবার হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে হচ্ছে অনেক একটা মাঝে মাঝে কিছু বাতাস আছে না, হঠাৎ করে বাতাস আছে, ওই বাতাসটা খুব ইম্পর্ট্যান্ট, মানে ওই বাতাসটা না হলে ফ্লাইটটা হয় না পারফেক্টলি। সো আমি বাতাস কন্টিনিউয়াসলি ছিল, বাট এই জায়গাটাতে মানে গ্রাউন্ডে বাতাসটা আসে না অনেক সময়, বা আসলেও ওই বাতাসটা যখন প্রপারলি আসে তখন হচ্ছে ফ্লাইটা করে। সো অনেকেই জন্য টাইম নিতেছিল, একটু ওয়েট করতেছিল, বাতাসটা আসলেই তখন ফ্লাই করতেছিল। আকাশে গেলে বাতাস অলওয়েজ থাকে, ওটা প্রবলেম হয় না, কিন্তু এখানে ফ্লাই করতে গেলে একটু বাতাস লাগে। এই যেমন আরও একজন উনি বাতাস যখন উইন্ড পাচ্ছিল তখন উনি ফ্লাই করতেছে, এবং প্রতি কিছুক্ষণ পরপর 20-30 সেকেন্ড বা 1 মিনিট পরপরই একজন ফ্লাই করে চলে যেতেছে। আর যারা ফ্লাই করে চলে যায় তারা এখানে নামে না, তারা নিচে একটা গ্রাউন্ড আছে, সবাই ওখানে যেয়ে নামে, এবং ওখানেও কিছু ছেলেপেলে থাকে প্যারাশুট গুছায় দেওয়ার জন্য, ওরা হচ্ছে প্যারাশুট গুছায় দেয়। তো আমরা জায়গা এখনও পাই নাই, আমরা খুঁজতেছি জায়গা, সিরিয়াল বাই ওয়েট করতেছি। আর এখানে মূলত সবাই প্যারাগ্লাইডিং করতেই আসে, মানে সাধারণ ট্যুরিস্টরা এখানে আসতে পারে না। সো জায়গাটা আসলে অনেক সুন্দর, আমরা মানে এখান থেকে দাঁড়ায় যে ভিউটা দেখা যায় পুরো অনেক দূর পাহাড় এবং আকাশের যেই নীল একটা আভা, সো এই জিনিসটা এখান থেকে এনজয় করার মতো। সো আমরাও রেডি হচ্ছিলাম ফ্লাই করার জন্য, আমার পাইলট আমাকে ফাইনাল প্যারাশুট পিছনে হচ্ছে ফেলে ফাইনাল পজিশন রেডি করতেছিল। ব্যাগ তো আগেই পরানো ছিল, তার লকারটা হচ্ছে আমার সাথে লকার লাগে, তারপরে হচ্ছে আমরা ফাইনাল ফ্লাই করব। তো দেখতে থাকুন। আমার সাথে তার কন্ট্যাক্ট হয়েছিল যে তার গোপ্রোতেও সে শর্ট নিবে এবং কিছু পিকচার তুলে দিবে, যদি আমার পছন্দ হয় আমি তাহলে 1500 রুপি দিয়ে সেটা নিতে পারবো। মানে সে আমার জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তখন আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা, যে মনে হয় মানে ছবি ভালো আসবে। আমি বলছি ঠিক আছে, ডু ইট। তো দেখতে থাকুন। আর এই ফুটেজগুলো হচ্ছে আমার ক্যামেরার, সো আমরা আকাশে উঠলেও তার ফুটেজগুলোও আপনারা দেখতে পারবেন।
সো আমাদের প্যারাশুট পিছনে অলরেডি মেলে রাখা হয়েছে, বাতাসের জন্য জাস্ট ওয়েট করতেছি ফাইনাল প্রিপারেশনে। বেল্ট বাঁধা, ওনার সাথেও আমার জয়েন্ট যেটা মানে দুইজনের যে জয়েন্টটা ওইটাও বাঁধা। সো মোটামুটি আমরা এখন ওয়েট করতেছি জাস্ট একটা উইন্ডের জন্য, বড় একটা উইন্ডের জন্য। উনি এদিক ওদিক তাকাচ্ছে, উইন্ড দেখলে মানে জাস্ট প্যারাশুটটা টান দিবে। সো এটা আমার ক্যামেরার ভিডিও, উনি ভিডিও করবে হচ্ছে উপরে উঠলে। সো আমরা ডানে বামে তাকায় দেখতেছি, আমি তো শুধু শুধুই তাকাইতেছি উইন্ড আসে কিনা, আমি তো কিছুই বুঝতেছি না, বাট তাকায় দেখতেছি যে উইন্ড আসে কিনা। সো ওকে ফরওয়ার্ড, ইয়েস। এখন আরেকটা কথা হচ্ছে আমি বলে রাখছিলাম একবার যে উইন্ড আসা মাত্র প্যারাশুট যখন উঠাবে আমাকে রান বলবে, আমি রান করব। এই যে উঠাইছে, এখন রান করতেছে, আমি রান করছি এবং একসাথে উঠে গেছি মোটামুটি। এখানে ফেল্ড হইলে একদম একটা সিরিয়াস দুর্ঘটনা হয়ে যায়, সো এই জন্য ওরা খুব কেয়ারফুল থাকে। এবং আমাকে বলছিল যে উঠার পর আমি মানে সাথে সাথে তো রানিংয়ে উঠছি, যখন উঠছি তখন দুই পাশ থেকে মানে বেল্টটা ধরে জাস্ট আমি সিটিং পজিশনটা ঠিক করার জন্য উনি আমাকে আগেই বলে দিছিল। এবং এই মুহূর্তের ফিলিংস জাস্ট অসাম, আমি এটা বুঝাইতে পারবো না। আপনারা যারা উঠবেন, যারা ফ্লাই করবেন এখানে, তারা বুঝতে পারবেন, নাথিং এলস। মানে আমি পারবো না এটা বুঝাইতে, কারণ এটা ক্যামেরা দেখে মনে হচ্ছে আচ্ছা আকাশ থেকেই তো ভিডিও, আচ্ছা ড্রোনেও তো এরকম ভিডিও দেখছি, বা প্লেন থেকেও তো এর চেয়ে অনেক উপর থেকে দেখা যায়, কিন্তু এইটা আসলে একটা যান্ত্রিক না জিনিসটা। এই প্যারাশুটটা একটা মানুষ কন্ট্রোল করতেছে, জাস্ট উইন্ডের হেল্পে চলতেছে। এই জিনিসগুলো ফিল করলে না অন্যরকম লাগে। আর আপনি বাতাসের ভিতরে উঠতেছেন ব্যাপারটা, আর উনি এটা পুরো কন্ট্রোল করতে পারে। এখানে অনেক পাইলট আছে, মানে এটারে ডানে বামে ঘুরে অনেক হেভি, এটারে কি জানি এটা বলে, আমি নামটা ভুলে গেছি, মানে যা খুশি করতে পারে ওরা। উপরে এই প্যারাশুটটা দিয়ে কিন্তু উপরে উঠা যায়, আবার এই প্যারাশুটটা দিয়ে ডাউন করা যায়, ডানে যাওয়া যায়, বামে যাওয়া যায়, উনি পুরোপুরি এটা কন্ট্রোল করতে পারে। সো উনি ওনার ক্যামেরা নিচ্ছিল মানে আমার ফুটেজ নেওয়ার জন্য, যেটা ওনার সাথে কথা হয়েছিল যে যদি ভালো হয় তাহলে উনি আমাকে, আমি 1500 রুপি দিয়ে ওনার থেকে আমি নিয়ে নিব। তো উনি মোটামুটি ভালোই কথা বলতেছিল আমার সাথে, মানে অনেক কথা বলতেছিল, আর আমাকে বলতেছিল যে আমি শুধু ভিডিওর দিকে মনোযোগ কেন দিতেছি, মানে আমার ভিডিও মানে আমি দেখতেছি না কেন, এনজয় করতেছি না কেন। সো এখান থেকে যে সিটিগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে দূরে, সেটা হচ্ছে পোখারা সিটি, মানে আমরা যেখানে হোটেল, মানে মেইনলি যে ট্যুরিস্টরা যেখানে থাকে সেইটা। এবং ওখানে যে লেকটা দেখা যাচ্ছিল এটাও হচ্ছে ওই আমাদের সামনের যে লেকটা, এবং উল্টা পাশে পাহাড়, মানে দুই পাশে পাহাড়, তিন পাশেই পাহাড়, মাঝখানে লেক, এক পাশে হচ্ছে ওই শহরটা, ছোট্ট শহরটা। মানে আমার কাছে নেপালের সবচেয়ে বেস্ট লাগছে পোখারা সিটি। আমি জানি না, আর কোথাও যাইনি, পোখারাতে অনেক ভালো লাগছে। এটা বোঝা যায় না যে এটা নেপাল, মনে হয় যে বাইরের কোনো কান্ট্রিতে আসছি। আকাশে অনেক সুন্দর করে, প্রায় মানে আমার আন্দাজ মতে 100 জনের উপরে ফ্লাই করতেছে। মানে কারোর সাথে কোনো সংঘর্ষ নাই, কোনো ঝামেলা নেই, সবাই সবার কন্ট্রোল করতেছে বা বুঝতেছে, বা সবাই সবার ফ্লাই পথে আছে, কোনো ঝামেলা নেই। মানে খুব ভালো লাগতেছিল এক কথায়। তো অনেকক্ষণ উড়ানোর, এখানে হচ্ছে 30 মিনিট ফ্লাইয়ের কথা বলে, বাট 20 মিনিটে
এরা ডাউন করে ফেলে। এবং আরেকটা কথা হচ্ছে এটা চাইলে ওনারা, আমি জিজ্ঞেস করছিলাম যে এটা একটা প্যারাশুট কতক্ষণ ফ্লাই করতে পারে, উনি বলছিল যে যতক্ষণ একজন মানুষ চাইবে ততক্ষণ করতে পারে, কিন্তু একটা কথা আছে উইন্ড থাকতে হবে, একদম উইন্ড চলে গেলে ওখানে আর ফ্লাই হবে না, পড়ে যাবে প্যারাশুট, আস্তে আস্তে পড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ওনারা চাইলে আরও বেশিক্ষণ উড়াতে পারে, বাট ওনাদের এই সিস্টেমটা থাকে 30 মিনিটস বলে, বাট ওরা 20 মিনিটস 20+ করে মানে নামায় দেয় আর কি, ওদের মন যদি চায় আর কি। Something's gonna bring the change. Journeys we are meant to take. Something at the edge of space, calling us to fly away. We're rising, we're falling, we're making through. We're climbing, we're soaring. দেখে মনে হতে পারে যে হয়তো আমাকে এক জায়গায় মানে ঘোরাচ্ছে বা ফ্লাই করাচ্ছে, বাট আলটিমেটলি এটার একটা কারণ আছে, কারণ অতিরিক্ত কন্ট্রোলের বাইরেও যেতে পারবে না, কারণ তাদের একটা নামার প্লেস আছে বা একটা টাইমিং আছে উড়ানো, সব মিলে। আর একটা কথা হচ্ছে আমি যেহেতু নিচের দিকে মাঝে মাঝে ভিডিও, বাট উপরে হচ্ছে অনেক প্যারাশুট আছে, যেটা আমার ভিডিওতেও সব দেখা যাচ্ছিল না, কারণ ডানে বামে অনেক ওয়াইড এরিয়াতে হচ্ছে অনেকগুলো প্যারাশুট আছে। তো একদম ফ্রিকুয়েন্টলি এদিক সেদিক মুভ করলে দুর্ঘটনা ঘটার চান্স থাকতে পারে। সো এই জন্য আমার মনে হচ্ছিল যে সেম কিছু একটা এরিয়া ধরে উনি হচ্ছে ঘোরাচ্ছিল বা ফ্লাই করাচ্ছিল। সো সবাই এটাই করতেছিল, কারণ একদম এলোপাতারি ঘোরালে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। Something's gonna bring the change. Journeys we are meant to take. Something at the edge of space, calling us to fly away. Come and fly away with me. 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 Don't you be afraid, everything will change. How many hours can fly this parachute? Parachute can fly whole day. Whole day. It's a depend on wind or something. Depend on Okay. wind and depend on pilot. Pilot. Less wind. Less wind you cannot say. Okay. Less wind. আকাশে প্রচণ্ড বাতাস, সো আমার কাছে মনে হচ্ছিল যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছিল না, যে তবু আমি একটু বলে দিই। আমি জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ ফ্লাই করতে পারে, উনি বলছিল যে হোল ডেই ফ্লাই করতে পারবে, বাট উইন্ড লাগবে এবং পাইলটের উপর ডিপেন্ড করবে। সো Hi, okay, brother. Don't get scared, okay?
There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এটা একবার হইলো সবাই ট্রাই করবেন। কিছু হবে না, কিছু হবে না। This is we are flying now above the lake, bro. You okay? Yeah. Wow. Enjoying?
সো এখন নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উনি আমাকে ওঠার আগেও আমাকে বলে দিয়েছিল কীভাবে কী করতে হবে, জাস্ট কিছু না, উনি যখন বলবে স্ট্যান্ড আপ তখন সাথে সাথে স্ট্যান্ড আপ করে দিতে হবে। মানে জাস্ট টাইমিংটা না মিললে এমনও হইতে পারে প্যারাশুটের ফ্লোর সাথে আমি হয় পড়ে গেছি নাহলে ব্যথা পাইছি, যে কোনো একটা কিছু হইতে পারে। আর এটা এখানে দেখতে যতটা ইজি লাগে নামার সময় আসলেই ভয় লাগে, বাট কিন্তু জাস্ট ইজি, জাস্ট ওর কথা মতো শুনলেই হয়, যে স্ট্যান্ড আপ বললেই জাস্ট দাঁড়ায় গেলেই হয়। জাস্ট তারপর আবার পাটা উপরে উঠায় রাখতে বলে, সো পাটা উঠে রাখতে হয়, ও ফ্লাই করে রাউন্ড করে নামবে, আস্তে করে স্ট্যান্ড আপ বললে দাঁড়ায় গেলে হয়। আর উনিও পারফেক্ট টাইমিংয়ে বলবে, সো প্রবলেম নাই। তো এখন ল্যান্ড করব। সো সবাই এখানেই ল্যান্ড করে এবং সবার গাড়ি এখানে থাকে, এখান থেকে পরে চলে যায় আর কি।